এক মা মৃত্যুর পরও তার বাচ্চাদের বাঁচাতে খারাপ প্রেতাত্মার সাথে লড়াই করে যায়। শেষ পর্যন্ত কি হয় তাদের সাথে, এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। মুভির শুরুতে দেখানো হয় আসামের একটি জায়গায় এক পূজারী ও তার মেয়ে নৌকায় করে যাচ্ছিল। তারা দুজন একটা মন্দিরে যাচ্ছিল, যেখানে একটা অনেক বড় ফেস্টিভ্যাল ছিল। পূজারীর মেয়ে তার বাবাকে বলে, এই ফেস্টিভ্যাল কিসের জন্য পালন করা হয়? পূজারী বলে, অনেক বছর আগে বাঘ নামের এক খারাপ প্রেতাত্মা ছিল, যে পানিতে ও মাটিতে দু জায়গায় থাকতে পারত। ও যেকোনো মানুষকে মেরে তার রূপ ধারণ করতে পারত। এরপর অনেক পূজারী মিলে রীতি রেওয়াজ অনুসারে সেই দুষ্টু প্রেতাত্মাকে বন্দী করে, যার কারণে এই ফেস্টিভ্যাল করা হয়। নৌকার একটা লোহার সাথে লেগে মেয়েটার হাত কেটে যায় এবং হাত থেকে রক্ত বের হতে শুরু করে। এর মধ্যেই পূজারীর নৌকা চালানোর বইটা এক জায়গায় লেগে একটা বন্ধ ঘটি ভেঙে কালো ধোঁয়া বের হয়। এটা সেই জায়গা ছিল যেখানে সেই বাঘ নামক প্রেতাত্মাটিকে বন্দী করা হয়েছিল, যার কারণে বাঘ মুক্ত হয়ে যায়। পূজারীর মেয়ের রক্ত পানিতে পড়ার কারণে বাঘ সোজা পূজারীর মেয়ের রূপ নিয়ে নেয়। এরপর দেখা যায় পূজারীর মেয়ে পানি থেকে মাছ ধরে কাঁচা খাচ্ছে, যা দেখে পূজারী অনেক অবাক হয়। এর মধ্যে নৌকা কিছুর সাথে ধাক্কা খায়। পূজারী দেখে এটা তো তার মেয়ের লাশ। এর মানে এখন নৌকায় যে আছে সে তার মেয়ে না, এটা তো বাঘ নামের সে প্রেতাত্মাটি ছিল, যে তার মেয়েকে মেরে তার রূপ নিয়েছে। বাঘ এমন এক খারাপ প্রেতাত্মা যে মানুষকে মেরে তার বডি লুকিয়ে দেয় এবং সেই মৃত ব্যক্তির রূপ ধারণ করে। পূজারী সময় নষ্ট না করে তার উপর মন্ত্র পড়া পানি ছিটিয়ে দেয়। এতে প্রেতাত্মাটি দুর্বল হয়ে যায়। তখন পূজারী তার রুহকে একটা কলসে বন্দী করে ফেলে। পূজারী বলে তার মেয়ের মৃত্যুর কষ্ট তার স্ত্রী সহ্য করতে পারবে না, তাই তাকে তার কর্মের শাস্তি পেতে হবে। তাকে সবসময়ের জন্য তার মেয়ের রূপেই থাকতে হবে। আর আমাদের জানানো হয় যে বাঘ নামে সে প্রেতাত্মাটির সোলকে বন্দী করে গোলাম বানানো যায়। এজন্য সেই প্রেতাত্মাটি ইচ্ছা না থাকা সত্ত্বেও পূজারীর কথা শুনতে হয়। পূজারী সেই বাঘ নামের প্রেতাত্মাটিকে তার মেয়ে বানিয়ে নিজের বাড়িতে চলে যায়। এরপর আমাদের শহরের এক সারবানা নামের উকিলকে দেখানো হয়। সে অনেক সৎ উকিল ছিল, এজন্য তার কাছে বেশি লোক আসতো না। তার সাথে তার আন্টি থাকতো, যে তাকে অল্প কিছু হলেও ঘুষ নিতে বলে। এরপর তার আন্টি একটা কাপলকে নিয়ে আসে, যারা লুকিয়ে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু কেউ তাদের বিয়ে করাতে চায় না, কারণ মেয়েটার বাবা একজন বড় গুন্ডা ছিল। এটা শুনে সারবানাও মানা করে দেয়, কিন্তু যখন সে শুনতে পারে মেয়েটার নাম সেলবি, তখন সে সেই সব গুন্ডাদেরকে মেরে সেলবিকে তার বয়ফ্রেন্ডের সাথে ভাগিয়ে দেয়। সারবানা সেলবির কাজটা এজন্য করে কারণ তার নিজের বোনের নাম সেলবি ছিল, যাকে সে অনেক ভালোবাসে। 10 বছর আগে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে চলে গিয়েছিল। সারবানা আজও তার বোনকে ভুলতে পারেনি। এখন সেলবিকে দেখানো হয় যে এক গ্রামে তার স্বামী এবং 2 ছেলে মেয়ে নিয়ে থাকতো। তার মেয়ের নাম ছিল শক্তি আর তার ছেলের নাম ছিল সারবানা। সেলভিও তার ভাইকে অনেক ভালোবাসতো, তাই তার ছেলের নাম তার ভাইয়ের নামে রাখে। এখানে আমরা সেলভির ছেলেকে ছোট সারবানা বলে ডাকবো। এখানে সেলভির স্বামী রিয়েল এস্টেটের বিজনেস করে। তার কাজ ছিল পুরাতন ঘরকে রিপেয়ার করে ভালো দামে বিক্রি করা। তারা সেখানে অনেক খুশিতে ছিল। একদিন সকালে সেলভির স্বামী রাবি জগিং করতে বের হয়। তখন রাবির গ্রামের প্রধানের ছেলের সাথে দেখা হয়। ও গ্রামীণ দৃশ্যগুলো তার ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। তার সাথে কথা বলে রাবি সামনের দিকে যায়। তখন একটা কালো ধোঁয়া থেকে একটা ভয়ঙ্কর হাত এসে তাকে সেখানেই মেরে ফেলে। সে খারাপ আত্মাটি রাবির রূপ ধারণ করে বাড়িতে আসে। তখন আমরা বুঝতে পারি এটা সেই বাঘ নামের প্রেতাত্মাটির কাজ। বাড়িতে এসে সেলভির স্বামী শক্তির কথা জিজ্ঞাসা করে। সেলভির কিছুটা সন্দেহ লাগে। সে অন্য কথা বলতে থাকে। এরপর
গ্রামের কিছু মানুষ এসে সেলভিকে ডাকে। সেলভি তাদের সাথে চলে যায়। সেখানে একটু দূরে প্রধানের ছেলে ভিডিও শুট করছিল। সে সেলভিকে যেতে দেখে। তখন সে সেলভির বাড়ির কুকুরকে জোরে জোরে ডাকতে শোনে। তখন সে সেখানে যায় এবং দেখে কূপের পাশে সেলভির মেয়ে শক্তি পড়েছিল অজ্ঞান হয়ে এবং পাশেই কূপের মধ্যে সেলভি গলায় ফাঁসি দিয়ে ঝুলছিল। এখানে প্রধানের ছেলে বুঝতে পারছে না যে সে তো সেলভিকে গ্রামের মানুষের সাথে যেতে দেখেছে, তবে এখানে সেলভির লাশ কিভাবে আসলো? এর মানে সেই প্রেতাত্মাটি সেলভিকেও মেরে ফেলেছে, তার রূপ নিয়ে গ্রামের মানুষের সাথে গিয়েছে। এরপর তাদের দুজনের মৃত্যুর খবর সারবানা জানতে পারে। এটা শুনে সে তার আন্টিকে সাথে নিয়ে সেই গ্রামে চলে আসে। সেখানে গ্রামের মানুষ বলে, আমরা তো আপনাদের সম্পর্কে জানতাম না, এই জন্য আমরা গ্রামের মানুষরা মিলে সেলভি ও তার স্বামীর শেষ কার্য করে ফেলেছি। সারবানা রাবির কাজ সম্পর্কেও জানতে পারে। তারা এটা বলে রাবি এখন যে বাড়িতে থাকে সে সেটাও বিক্রি করেছে, কারণ তার কিছু ঋণ হয়েছিল। রাবি একজনের কাছ থেকে অ্যাডভান্সও নিয়েছিল। এখন আর সে বেঁচে নেই। তার অনুপস্থিতিতে এই কাজ সারবানাকে করতে হবে। এজন্য সারবানাকে ওই গ্রামেই থেকে যেতে হয়। এরপর আমরা দেখি শক্তি মাথায় ব্যথা পাওয়ার কারণে ওর এখনো জ্ঞান ফেরেনি। আর ওর ভাই ছোট সারবানা একেবারে ঠিক আছে। একদিন ছোট সারবানা যখন খেলছিল তখন তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এজন্য সে ভয় পেয়ে তার মামার কাছে চলে যায়। এরপর এখানে মায়া আসে, যে একজন ডাক্তার ছিল। তার বাবাই এ বাড়িটা কিনে নিচ্ছে। আর আমরা জানতে পারি শক্তির ট্রিটমেন্ট মায়াই করছে। এই গ্রামে কোনো হসপিটাল নেই, তাই এ বাড়িটাকে মায়া হসপিটালে রূপান্তর করতে চায়। তাই যখন ছোট সারবানা মোবাইলে গেমস খেলছিল তখন সে কিছু শব্দ শুনতে পায়। এক ভয়ঙ্কর হাত এসে বাচ্চার হাত ধরে। এতে ও ভয় পায়। সেখানে যখন সেলভির আন্টি আসে তখন সে একটা কালো ছায়া দেখে, যা দেখে তার অবস্থা তো খারাপ হয়ে যায়। পরদিন সারবানা তার বোনের কবরের কাছে গিয়ে তার কথা মনে করতে থাকে। সে বলে, আমার বোন এতটা দুর্বল ছিল না যে সে ফাঁসি দিবে। তখন গ্রামের প্রধানের ছেলে বলে, আমি নিজের চোখে তাকে ফাঁসিতে ঝুলতে দেখেছি। এই ঘটনা নিয়ে পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে তা দেখতে তারা দুজন পুলিশ স্টেশনে যায়। কিন্তু পুলিশ তাদের কথায় বেশি গুরুত্ব দেয় না, কারণ কিছুদিন পর এই গ্রামে এক বড় ফেস্টিভ্যাল হতে যাচ্ছে, যেখানে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসবে। তারা সেখানে পাহারা দেয়া নিয়ে ব্যস্ত। সারবানা পুলিশকে বলে, আমি নিজেই বের করব সেলভিকে খুন কে করেছে। এজন্য গ্রাম প্রধানের ছেলে সারবানাকে ভিডিও দেখায়, যেখানে সেলভির স্বামীর মৃত্যুর দিনের ভিডিও ছিল। তখন ও আরো বলে, আমি আপনার বোনকে গ্রামের মানুষের সাথে যেতে দেখেছি। এরপর যখন কুকুরের ডাক শুনে আমি কূপের কাছে যাই তখন সেখানে আবার আপনার বোনকেই ঝুলন্ত অবস্থায় পাই, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। এখন যখন সারবানা ভিডিও দেখছিল সেখানে সে এক তান্ত্রিককে দেখে। সে সেলভির স্বামীকে লুকিয়ে দেখছিল। তখন আমাদের ওই তান্ত্রিককে দেখানো হয়, যে মন্ত্র পড়ে সেলভিদের বাড়ির সামনে আসে। তখন তার মাথা ঘুরতে থাকে। যখন সে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে তখন এক অদৃশ্য শক্তি তাকে বাধা দেয়। দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর মায়াকে দেখি শক্তির রুমের দিকে যেতে। সে সেখানে একটা ছায়া দেখে, যা আবার অদৃশ্য হয়ে যায়। এখানে মায়ার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা দেখে মায়ার অবস্থাও খারাপ হয়ে যায়। এখানে সারবানা ও প্রধানের ছেলে যখন বাড়িতে আসছিল তখন এক খারাপ শক্তি তাদের গাড়ির উপর হামলা করে। এতে তাদের গাড়ি সেখানেই খারাপ হয়ে যায়। সারবানা একটা শব্দ শুনতে পায়। সে শব্দ অনুসরণ করে তার পেছনে যায়, কিন্তু অনেকটা সময় পর সে শব্দ গায়েব হয়ে যায়। অন্যদিকে প্রধানের ছেলে সেলভি রূপের সেই প্রেতাত্মাকে দেখে। সেই খারাপ আত্মা প্রধানের ছেলেকে মেরে ফেলে। সারবানা যখন সেখানে আসে সে গাড়ি ও প্রধানের
প্রধানের ছেলেকে দেখতে পায় না। একটু দূরেই প্রধানের ছেলের ক্যামেরা পায়, যেখানে সারবানা সেই ক্যামেরাতে তান্ত্রিককে দেখতে পায়। তার সন্দেহ এখন সত্যি হয়। নিশ্চয়ই এই তান্ত্রিকই প্রধানের ছেলের সাথে কিছু করেছে। বাড়িতে মায়া ও সেলভির আন্টি দুজনই বলছিল যে তারা ভূত দেখেছে, কিন্তু তারা এ কথা কাউকে না বলার কথা বলে, কারণ এটা জানাজানি হলে মায়া এখানে হসপিটাল বানাতে পারবে না। এরপর মায়া সারবানাকে নিয়ে সেই ফেস্টিভ্যালে আসে, যেখানে একটি বড় দেবীর মূর্তি বানানো হয়েছে, আর ঠিক তার সামনে একটা শয়তানেরও মূর্তি ছিল। পূজার দিন দেবী এই শয়তানকে মেরে ফেলবে। এখানে তারা আরো বলে এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। এখানে অনেক পূজারী ছিল, তারা এই ফেস্টিভ্যালের জন্যই এসেছিল। এখানে আমরা সেই পূজারীকেও দেখি, যে মুভির শুরুতে বাঘ নামের সেই প্রেতাত্মাটিকে বন্দি করেছিল। পূজারী মন্দিরে যাচ্ছিল, তখন সে মন্দিরের উপর দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। সে এমন কি দেখেছিল তা আমরা সামনে জানতে পারবো। অন্যদিকে আমরা সারবানাকে দেখি যে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন সে প্রধানের ছেলের গাড়ি ও গাছের মধ্যে তার লাশও পড়ে থাকতে দেখে। সারবানা পুলিশকে জানায়। পুলিশ ও প্রধান সেখানে আসে। প্রধান তার ছেলের মৃত্যুতে অনেক কষ্ট পায়। সে এটা বলে কান্না করে 2 দিন পর ওর বার্থডে ছিল, এর আগে সে চলে গেল। এখন এসব দেখে পুলিশ সারবানার উপরই সন্দেহ করা শুরু করে। পুলিশ বলে, তুমি তো লাশ প্রথম দেখেছো, বলো তুমি তার সাথে কি করেছো? সারবানা বলে, আমার মনে হয় এসবের পেছনে এক তান্ত্রিকের হাত রয়েছে। এরপর সারবানা সেই তান্ত্রিককে দেখে, যে দূর থেকে সবকিছু দেখছিল। সারবানা তান্ত্রিককে ধরার জন্য তার পেছনে যায়। এর মধ্যে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। এরপর সামনে যেতেই তারা তান্ত্রিকের একটা ঘর দেখে, যেখানে সে কিছু মন্ত্রতন্ত্র করেছিল। সেখানে সেলভি, রাবি ও প্রধানের ছেলের ছবি দেখে, যা এটার প্রমাণ দেয় যে তান্ত্রিক এসব খুনের সাথে জড়িত। সারবানা শক্তির ছবিও সেখানে দেখে। এতে তার মনে হয় শক্তির প্রাণেরও ভয় রয়েছে। এসব দেখে পুলিশও সারবানার কথা মেনে নেয় যে তান্ত্রিকই এসব খুনের আসামি। অন্যদিকে তান্ত্রিককে দেখি সে এক গাছের উপর ছিল এবং তার হাতে ছিল পুলিশ অফিসারের ছবি। বাড়িতে ছোট সারবানা কিছু জিনিস দেখে ভয় পাচ্ছিল। তখন আমরা তার পেছনে একটা ছায়া দেখতে পাই। যখন সারবানা আসে তখন সব নরমাল হয়ে যায়। সারবানা সেখানে শক্তির ছোটবেলার ছবি দেখে। তখন সে একটা জিনিস লক্ষ্য করে। এরপর সে সোজা গিয়ে গ্রামের লোকদের সার্টিফিকেট চেক করতে থাকে। এতে সে একটা ক্লু পায়, যার জন্য সে মায়াকে কল করে বলে, যাও গিয়ে শক্তির শরীরে লাল চিহ্ন আছে কিনা তা দেখো। কিছুক্ষণ পর সারবানাও সেখানে পৌঁছায়। মায়া শক্তির গায়ে লাল চিহ্ন দেখায়। কাল 15ই জুন। শক্তি প্রধানের ছেলে ও পুলিশ অফিসারের জন্মদিন ছিল। তাদের 3 জনের জন্ম 10 বছর গ্যাপে হয়েছিল। শক্তির 10 বছর আগে প্রধানের ছেলের জন্ম হয় ও তার চেয়ে 10 বছর আগে পুলিশ অফিসারের। আর এটাই সেই দিন ছিল যেদিনে 10 বছর পর পর পূজা হতো। আর তাদের শরীরে লাল চিহ্নও ছিল। আর তাদের সবার শরীরেই লাল চিহ্ন ছিল। তাদের 3 জনের মধ্যে 2টা বিষয় কমন ছিল। এক জন্ম তারিখ, 2 লাল চিহ্ন। যারা তাদের মৃত্যুতে বাধা হয় তাদেরকেই ওই প্রেতাত্মাটি মেরে ফেলে। এর জন্যই সেলভি ও তার স্বামী মারা গিয়েছিল। সারবানা মায়াকে শক্তির খেয়াল রাখতে বলে এবং সে পুলিশ অফিসারকে বাঁচাতে চলে যায়। এর কিছুক্ষণ পর এখানে সেই পূজারী আসে। সে জোর করে বাড়িতে প্রবেশ করে। মায়া ও সেলভির আন্টি তাকে আটকাতে পারে না। তখন পূজারী সেখানে একটা ছায়া দেখে। ছায়াটা পূজারীর উপর হামলাও করে দেয়। পূজারী ছায়া থেকে লুকিয়ে শক্তির ঘরে প্রবেশ করে শক্তিকে মারার জন্য। তখন পূজারীর হাতের ক্ষত চিহ্ন নিচ থেকে ঠিক হয়ে যেতে দেখি। ঘরের সেই ছায়া শেষমেশ পূজারীকে ঘর থেকে বাহির করে দেয়। পূজারী যাওয়ার সময় বলে, এ বাড়ি থেকে তোমরা সবাই চলে যাও, নয়তো সবাই মারা যাবে। যা দেখে মায়া ও সেলভির আন্টি অনেক ভয় পেয়ে গিয়েছিল। সারবানা পুলিশ অফিসারকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গিয়েছিল।
তখন সে সেই তান্ত্রিককে দেখে যে কিনা পুলিশ অফিসারের উপর তন্ত্রমন্ত্র করছিল। এটা দেখে সারবানা তান্ত্রিকের সাথে লড়াই করে। তাদের দুজনের লড়াইয়ের মধ্যে পুলিশের বডি হাওয়ায় ভাসতে থাকে। একসময় অফিসার নিচে পড়ে মারা যায়। তখন তান্ত্রিকটা সারবানাকে বলে, তুমি এটা কি করলে? আমি তো তাকে বাঁচাতে চেয়েছি প্রেতাত্মাটির কাছ থেকে। তার মানে তান্ত্রিক এত সময় ধরে সবাইকে প্রেতাত্মাটির কাছ থেকে রক্ষা করতে চেয়েছিল। এটা কেন করছিল তান্ত্রিক তা আমরা সামনে জানতে পারবো। অন্যদিকে আমরা দেখি শক্তির জ্ঞান ফিরেছে। পুলিশ সে মুভির শুরুতে দেখানো পূজারীর বাড়িতে যায়। তারা দেখে পূজারী ও তার স্ত্রীর লাশ পড়েছিল। তার মানে পূজারীর রূপে সেই বাঘ নামের প্রেতাত্মাটি শক্তিকে মারতে গিয়েছিল। এরপর আমরা দেখি পুলিশরা তান্ত্রিককে গ্রেফতার করে। তখন তান্ত্রিক সবকিছু খুলে বলে যে সে আসাম থেকে এসেছে। তার বংশধররাই বাঘ প্রেতাত্মাটিকে বন্দী করেছিল যাতে ও যেন কারো জীবন না নিতে পারে। তার কিছুদিন পর প্রেতাত্মাটি বের হয়ে গিয়েছিল কারণ তান্ত্রিক মুভির শুরুতে বাগধারা মরে যাওয়া পূজারীর মেয়ের লাশ দেখে। তান্ত্রিক অবাক হয় কারণ একটু আগেই তো সে পূজারীর সাথে তার মেয়েকে দেখেছিল। তখনই তান্ত্রিক বুঝতে পারে এটা বাঘ প্রেতাত্মাটির কাজ। যখন সে পূজারীর সাথে দেখা করতে যায় তখন জানতে পারে পূজারী তো এখান থেকে পালিয়ে চলে গিয়েছে। পূজারী তার মেয়েকে হারাতে চায় না, তাতে সে তার মেয়ের রূপের প্রেতাত্মাটি হয় না কেন। তখন থেকে সে পূজারীকেই খুঁজতে শুরু করে। সে এই ফেস্টিভ্যালের কথা শোনে, যে ফেস্টিভ্যালে অনেক জায়গা থেকে পূজারীরা আসে। সে ভাবে এখানে হয়তো সেই পূজারীকেও খুঁজে পেতে পারে। সে আরো বলে পূজারী ওই মন্দিরের উপরে ওই প্রেতাত্মাটির আত্মাকে বন্দী করা কলস লুকিয়ে রেখেছিল যাতে প্রেতাত্মাটি সেখান থেকে তার আত্মা বের করতে না পারে। এরপর একদিন পূজারীর মেয়ের রূপের সেই প্রেতাত্মাটি জানতে পারে পূজারী তার আত্মা বন্দী করা কলস মন্দিরের উপরে রেখেছে। সে একজন লোককে কিছু টাকা দিয়ে সেই কলসিটি চুরি করিয়ে নেয়। এরপর সেই আত্মা মুক্ত হয়ে যায়। এজন্য পূজারী সেই দিন মন্দির থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিল। পূজারী বাড়িতে গিয়ে দেখে প্রেতাত্মাটি তার স্ত্রীকে মেরে ফেলেছে। এরপর পূজারীকেও সে মেরে ফেলে পূজারীর রূপ নিয়ে সে শক্তির বাড়িতে যায়। কিন্তু শক্তিকে মারার আগেই সেই বাড়িতে থাকা এক আত্মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তান্ত্রিক বলে বাঘ প্রেতাত্মাটি তার আত্মা মুক্ত করার পরও তার পুরোপুরি শক্তি পায়নি। সেজন্য তাকে ৩ জন মানুষকে মারতে হবে। আর সেই ৩ জন মানুষ হচ্ছে প্রধানের ছেলে, পুলিশ অফিসার ও শক্তি। তাদের জন্ম সেই দিনে হয়েছিল যেই দিন এই ফেস্টিভ্যাল হয়। আর তাদের শরীরে লাল চিহ্নও ছিল। যদি বাঘ প্রেতাত্মাটি দেবীর পূজার আগে তাদের ৩ জনকে মারতে পারে তাহলে ও অনেক শক্তিশালী হয়ে যাবে, যাকে আর কেউ থামাতে পারবে না। এজন্য বাঘ প্রেতাত্মাটি শক্তিকে মারার জন্য রাবিকে মেরে তার রূপ ধরে সেলভির বাড়িতে গিয়ে বারবার শক্তির কথাই জিজ্ঞাসা করে। এটা সেলভি বুঝতে পারে। তাই সে তার স্বামীর রূপে থাকা প্রেতাত্মাটির কাছ থেকে তার বাচ্চাদের রক্ষা করার চেষ্টা শুরু করে যাতে প্রেতাত্মাটি তার বাচ্চাদের কিছু করতে না পারে। শেষ পর্যন্ত বাঘ প্রেতাত্মাটি সেলভিকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলে। এরপর গ্রামের মানুষ আশাতে সে শক্তিকে মারতে পারে না, তাকে গ্রামের মানুষের সাথে যেতে হয়। এরপর শক্তি যখন তার মাকে দেখতে কূপের কাছে আসে তখন তার পা পিছলিয়ে পড়ে যায়। তার মাথা পাথরের উপরে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। আমি অনেকদিন ধরে এটা বুঝতে পারছিলাম না যে বাঘ প্রেতাত্মাটি শক্তিকে কেন মারেনি। তান্ত্রিক বলে প্রথম দিন আমি যখন সেলভির বাড়িতে যাই তখন আমি সেখানে সেলভির আত্মাকে দেখি। সেলভি মৃত্যুর পরও তার বাচ্চাদের রক্ষা করতে সেই বাড়িতে আত্মা হয়ে থেকে গিয়েছে। সেদিন পূজারীর রূপ ধরে আসা প্রেতাত্মাটিকে তাড়িয়ে দিয়েছিল। তান্ত্রিক বলে বাঘ প্রেতাত্মাটি ২ জন মানুষকে মেরে অনেকটা শক্তি পেয়েছে।
এখন সেলভির মেয়ে শক্তির পালা, কিন্তু এখনো আমরা জানতে পারিনি কিভাবে প্রেতাত্মাটিকে শেষ করা যায়। এটা শুনতেই সারবানা শক্তিকে বাঁচাতে বাড়িতে চলে যায়। এরপর তান্ত্রিক যখন লকআপে ছিল তখন বাঘ প্রেতাত্মাটি সেখানে হামলা করে, কিন্তু তান্ত্রিক তার মন্ত্র পড়ে তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ঘরে আজ শক্তির বার্থডে করতে দেখি, যেখানে আমরা জানতে পারি সেলভির বাচ্চারা সেলভিকে দেখতে পায়। এরপর মায়া যখন তার স্কুটি দিয়ে বাড়ির ভেতর আসছিল তখন সে ভেতরে আসতে পারছিল না। মায়ার শব্দ শুনে সবাই বাহিরে চলে আসে। এরপর যখন সারবানার আন্টি ওকে ভিতরে আনতে যায়, মায়া সহজেই ঘরে ঢুকতে পারে। এরপর বাকিরা যখন গাড়িটাকে ভেতরে আনতে যায় তখন তারা সেটা পারছিল না। তখন সারবানা দেখে মায়ার কোটে এক ফোঁটা রক্তের দাগ, যেটা কিনা বাঘ প্রেতাত্মাটির রক্ত ছিল। এই জন্যই সেলভির আত্মা তাকে ভেতরে আসতে দিচ্ছিল না। এই গ্রামে কোনো হসপিটাল না থাকার কারণে মায়াকে পুলিশ স্টেশনে যেতে হয়েছিল, কারণ সে প্রেতাত্মাটির হামলার কারণে কিছু মানুষ আহত হয়ে গিয়েছিল। তান্ত্রিক অনেক কষ্টে তাকে তাড়িয়েছিল। সারবানা বলে প্রেতাত্মাটি কোথাও যায়নি, হয়তো সে অন্য কাউকে মেরে তার রূপ নিয়েছে। তখন সারবানা প্রধানের কাছে যায় এ বিষয়ে কথা বলতে। সারবানা প্রধানের গাড়িতে তান্ত্রিকের মৃত লাশ খুঁজে পায়। এটা দেখে সারবানা বুঝতে পারে প্রেতাত্মাটি তান্ত্রিককে মেরে তার লাশ লুকিয়ে তান্ত্রিকেরই রূপ ধরেছে। তখন আমাদের সেই সিন দেখানো হয় যেখানে বাঘ প্রেতাত্মাটি কিভাবে তান্ত্রিককে মেরে তার রূপ ধরেছে। এরপর আমরা সেই তান্ত্রিককে দেখি, সে সেলভির কবরের কাছে যায় এবং কিছু মানুষ দিয়ে সেলভির কবর থেকে সেলভির লাশ বের করে, সেলভির লাশ জ্বালিয়ে দেওয়ার জন্য, যাতে সেলভির আত্মা মুক্ত হয়ে চলে যায় এবং সে সহজেই শক্তিকে মেরে ফেলতে পারে। এরপর বাঘ তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। তখন সেলভির আত্মা তার বাচ্চাদের সাথে খেলছিল। মন্ত্র পড়ার কারণে সেলভির আত্মাকে বাঘ তান্ত্রিক তার কাছে নিয়ে আসে। সেলভির আত্মা সেখানে এসেই বাঘ তান্ত্রিকের সাথে লড়াই করা শুরু করে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট হয়, কিন্তু বাঘ তান্ত্রিক কিছু খারাপ আত্মার সাহায্যে সেলভিকে হারিয়ে দেয়। এরপর বাঘ তান্ত্রিক সেলভির বডি আত্মাদের দিয়ে জ্বালিয়ে দেয়। সেলভির আত্মা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সারবানা সেলভির আত্মাকে দেখে কান্না করে। সেলভির আত্মা যাওয়ার আগে বলে, ভাইয়া আমার বাচ্চাদের খেয়াল রেখো। এরপর বাঘ তান্ত্রিক শক্তিকে মারার জন্য সোজা সেলভির বাড়িতে চলে আসে। এখনো সবাই জানে না যে এটা তান্ত্রিক না, তান্ত্রিকের রূপে খারাপ প্রেতাত্মা। এজন্য মায়া শক্তিকে নিয়ে দৌড়িয়ে মন্দিরের দিকে চলে যায়, যেখানে আজ পূজা হচ্ছিল। তখন সারবানাও শক্তিকে বাঁচাতে সেখানে পৌঁছে যায়। বাঘ তান্ত্রিকও সেখানে চলে এসেছিল। এখানে সারবানা শক্তিকে নিয়ে পালাতে ওই শয়তানের মূর্তির ভেতরে যায়, যেখানে বাঘ তান্ত্রিকও এসে শক্তিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু সারবানা বারবার শক্তিকে বাঁচাতে থাকে। এর মধ্যে পূজা শেষ হয় এবং শয়তানের মূর্তি জ্বালিয়ে দেয়া হয়। শেষ মুহূর্তে সারবানা শক্তিকে নিয়ে বের হয়ে যায়, কিন্তু বাঘ তান্ত্রিক সেখানে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায়। এর কারণে শক্তির জীবনও বেঁচে গিয়েছিল। এরপর লাস্ট সিনে আমরা দেখি সারবানা ও মায়ার বিয়ে হয়েছে। তারা এখন সবাই এই গ্রামেই থাকবে এবং মায়া সেই বাড়িটাকে হসপিটাল বানিয়েছে, যেটা মায়ার স্বপ্ন ছিল। এর সাথে মুভি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।